গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। এখন তেল শুনছি তেল নাই, শেষ। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হতাশ গ্রাহক। পাম্প তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত, ডিপোর নিরাপত্তায় বিজিবি। গতকালকে আমরা যতটুকু পেয়েছি সেটা ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেছে। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা, অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগর পথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশে। 2 মানব পাচারকারী আটক। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে হাউথিও, হরমুজের পর বন্ধ হতে পারে সুয়েজ। বিশ্ব বাণিজ্য বিপর্যয়ের শঙ্কা, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমাদের। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নয়াপল্টনে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজারো নেতাকর্মী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, কোনোভাবেই জনদুর্ভোগ তৈরি করা যাবে না, শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙার উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সাথে অনেক সমস্যা দেশে, মানুষকে বোঝাতে হবে, ধৈর্য ধরনের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারা এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আর এই দলটির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর দেয়া দিক নির্দেশনা তারা যেমন অক্ষরে অক্ষরে পালন করবেন, তেমনি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন অতীতের মতোই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতা এসছে। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কাটছে না জ্বালানি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও 19টি ডিপোর নিরাপত্তায় করা হয়েছে বিজিবি মোতায়েন। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয়, জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কতটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমে নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপর এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটারের তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না।
এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ, নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাত 11টার সময় আরও থাকছে। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিরউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 78 বছর বয়সে মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে পৌঁছাবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। বাদ জোহর ঢাকা সেনানিবাসে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যায় না পাথরের জন্য, বাচ্চা ধরি একটা বসিকার আছে। ভুট্টা গাছছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি,
তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, ঝরঝরা হয়েছে, থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। রাত 11টার সময় আরও থাকছে। নতুন সরকার শপথ নেয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখেরও বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। মোহাম্মদ ফরজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে 26 জনকে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি। বার্তা সংস্থা এএফপি জানায় 48 জন আরোহী নিয়ে একটি রাবারের নৌকা গন্তব্যহীনভাবে 6 দিন ধরে সাগরে ভাসছিল। এতে খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। নৌকাটি শনাক্তের পর উদ্ধার অভিযান শুরু করে গ্রিসের কোস্ট গার্ড। 26 জনকে জীবিত উদ্ধার করা হলেও বৈরী আবহাওয়া ও খাবারের অভাবে অন্তত 22 জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধারকৃতদের গ্রিসের ক্রেট দ্বীপের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। বড় বড় কথা বললে সাগর বারান্না হাওয়ার বুটে উঠাই দিছে। হাওয়ার বুটে সামনে তো বসে 43 জন লোক আসলাম, সুদানে ফাতলাম আর বাংলা 38 জন, 18 জন লোক মারা গেছে। 18 জন লোক সব বাংলা লোক মারা গেছে। কয়জন? 18 জন লোক মারা গেছে, আর বাকি লোক আমরা বাংলা জীবিত আছি। মারা যাওয়ার পর তাদের লাশ কি ফেলাই তো সমুদ্র ফেলাই দিয়েছে। লাশ আমরা রাখছিলাম 2 দিন, লাশ পচে গেছে, লবণের পানির কারণে লাশ পচে গেছে। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও পুনর্বাসন সহ সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নগর ভবন প্রাঙ্গণে আয়োজনে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আমি আশ্চর্য হয়ে যাই
যে কি সব বয়ান নিয়ে লোকজন নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। ভুয়া মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা নয় তাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ম্লান করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ভাতা বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, যাদের বাড়ি নাই, যার ঘর নাই ঘরের ব্যবস্থা করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন, চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা একবারে এসেছে, ৯০-এর আন্দোলন ও ২৪-এর অভ্যুত্থানের রাজনৈতিক অর্জনকে সম্মান করতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আমি মনে করি এডিস নিধনে বিশেষ মশক নিধন কর্মসূচি ক্লিন স্কুল নো মসকিউটো শুরু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরীর 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। সকালে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধের পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাদের সুস্থতা নিশ্চিতেই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ে বলেন, অন্য যে বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে, আপনারা বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে নতুন মোড়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এতে হরমুজের পর বাবেল বন্দর প্রণালীও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। দীর্ঘ 1 মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানই নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনা বুশেহারকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, 1 মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানে হামলা আরও জোরদার করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।